সবাইকে আজকের শিল্পকথার তত্ত্বীয় ক্লাসে শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে আজকে তত্ত্বীয় শিক্ষক সুজন রায়। আপনারা কেমন আছেন সবাই? প্রচন্ড গরম, আশা করি এর মধ্যেও ভালো আছেন। আপনারা আজকের ক্লাসে যারা যারা এখন সংযুক্ত হননি আপনারা সংযুক্ত হবেন, এবং যারা সংযুক্ত হয়েছেন একটু লিঙ্ক শেয়ার করবেন। আর কিছুক্ষণের মধ্যে আজকে তত্ত্বীয় ক্লাস শুরু হবে। মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ এবং মুঘল মিনিয়েচারের অবসান, এই দুটি টপিকের উপরে আজকের ক্লাস। ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করি। আজকের তৃতীয় ক্লাস মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ। জি স্যার, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন হয়তো বা। কেমন আছেন স্যার? ভালো আছেন। নমস্কার স্যার। নমস্কার। ক্লাসের সুবিধার্থে চারজন মুঘল সম্রাটের সময়কালটুকু আগে লিখে রাখছি, ঠিক আছে? তো ক্লাসের টপিকটা আমি আবার লিখে রাখি। মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ। এই মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের যে অংশটুকু এখানে আকবর, তার পরবর্তী জেনারেশন হচ্ছে জাহাঙ্গীর, এবং এই জাহাঙ্গীরের যে সময়টুকু অল্প একটু সময়, মোটামুটি 22 বছরের মতো তিনি শাসনকাল ছিল। এই সময়ের মধ্যে মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ সূচিত হয়। আর সম্রাট আকবর মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের যে বীজ সেটা বপন করেন, এবং সেই বীজ থেকে চারা গাছ থেকে ফলে পরিণত হওয়ার যে সময়টুকু, সে সময়টুকু সম্রাট জাহাঙ্গীরের সময়টুকু। সুতরাং
আকবরের পরে তার জেনারেশন জাহাঙ্গীর বা তার পুত্র জাহাঙ্গীর যে সময়টুকুর মধ্যে মুঘল মিনিয়েচারের প্রতি ফোকাস করেছিলেন, মুঘল মিনিয়েচারের প্রতি পৃষ্ঠপোষক হিসেবে পৃষ্ঠপোষকতা করেছেন এবং একজন শিল্পী, জাহাঙ্গীর নিজে একজন শিল্পী এবং তিনি শিল্পীদেরকে সেভাবেই সমাদর করতেন বা শিল্পীদেরকে সেভাবেই স্বাধীনতা দিয়েছিলেন বলেই মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ ওই সময়টাতেই পরিণত হয়েছিল। সুতরাং এই স্বর্ণযুগের বীজ বপন করেছিলেন হচ্ছে সম্রাট আকবর। এটা এমন ভাবে বলা হয় যে মুঘল মিনিয়েচারের যে ডিম, সে ডিমটা দিয়েছিলেন হচ্ছে সম্রাট আকবর। সে ডিমের তা দিয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যে একটা নতুন জীবন আমরা পাই, একটা ডিম ফুটে যে বাচ্চা বের হয়ে একটা নতুন জীবন পৃথিবীতে আসে, সেই রকম একটা বিষয় হচ্ছে জাহাঙ্গীরের সময়ে। অর্থাৎ একটি গাছের ক্ষেত্রে যেমন বীজ বপন করলে সে বীজ থেকে পরবর্তীতে চারা গাছ থেকে সেটা গাছ ফলে পরিপূর্ণ হওয়ার বিষয় আসে থাকে। তো এখানে সম্রাট আকবর হচ্ছে সেই স্বর্ণযুগের বীজ বপন করে দিয়েছেন এবং সেই বীজ বপনের যে ফল, স্বর্ণযুগের যে ফলাফলটুকু, সেটা সম্রাট জাহাঙ্গীর পেয়েছেন। তো সম্রাট জাহাঙ্গীর তার শাসনকালের সময়ে মুঘল মিনিয়েচার এতটা ডেভেলপ করেছিল, তার দুটি মাত্র কারণ রয়েছে। একটি হচ্ছে তিনি নিজে একজন শিল্প সমালোচক এবং শিল্পী ছিলেন। ঠিক আছে, তো এটা একটা কারণ যে শিল্পীর বা শিল্পর সাথে তার যে রিলেশন, শিল্পীর মুঘল মিনিয়েচারের সাথে তার যে রিলেশন বা তিনি নিজে একজন শিল্পী হওয়ায় এবং শিল্প সমালোচক হওয়ায়, সেই সাথে তিনি একজন উৎকৃষ্ট মানে পৃষ্ঠপোষক ছিলেন এই কারণে, কারণ তিনি নিজে একজন শিল্পী। আর আরেকটি কারণ হচ্ছে তার সময় রাজনৈতিক স্থিতিশীলতা। দুটি কারণে এ সময়ে আহ দুটি কারণে এই সময় মিনিয়েচারের স্বর্ণযুগ সৃষ্টি হয়। তার মধ্যে একটি কারণ হচ্ছে সম্রাটের পৃষ্ঠপোষকতা, সাথে শিল্পী, তিনি একজন নিজে শিল্পী। শিল্প সমালোচক। 2 নম্বর কারণটি হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা। যখন একটি সাম্রাজ্য রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকে, তখন সেই সাম্রাজ্যের মধ্যে শিল্প সংস্কৃতি যে বিষয়গুলো রয়েছে, এগুলো সুষ্ঠুভাবে বিস্তার লাভ করে বা তার এই শিল্প সাহিত্যটা নিজের মতো করে গতি পায়। তো এখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণেই হয়তো বা সম্রাট শিল্প এবং শিল্প সৃষ্টিতে মনোনিবেশ করতে পেরেছিলেন কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই। আর এই কারণেই তিনি ভালো মানের পৃষ্ঠপোষক ছিলেন এবং সম্রাট জাহাঙ্গীর নিজে একজন শিল্প ভাবাপন্ন মানুষ ছিলেন, শিল্প অনুরাগী ছিলেন। এই দুটি কারণেই এই সময়ে স্বর্ণযুগ বা এই দুটি কারণেই মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ হয়। ঠিক আছে। আর সম্রাট জাহাঙ্গীরের মা, বলে রাখি, সম্রাট জাহাঙ্গীরের মা উনি ছিলেন হচ্ছে রাজপুত
একজন মহিলা বা রাজপুত নারী। তো এই কারণে রাজপুত যে চিত্রশৈলীটা, ভারতের উত্তরপ্রদেশের যে রাজপুত চিত্রশৈলী, যেহেতু তার মা আমাদের স্থানীয় ভারতবর্ষের একজন মহিলা ছিলেন, যোধাবাই মনে হয় তার মায়ের নাম। তো এই কারণে তিনি পারস্য এবং ইন্ডিয়ান এই দুইটা কালচারের প্রতি তার অনুরাগ বা তার আকর্ষণটা সব থেকে বেশি ছিল। এই কারণে তিনি হয়তোবা এই কারণেই তিনি স্থানীয় শৈলী, স্থানীয় শিল্পী, স্থানীয় চিত্রশৈলী যেটা চলছিল এইসবের প্রতি ভালো আকৃষ্ট ছিলেন, ভালো মতো পৃষ্ঠপোষকতা করেছেন। এই দুটি কারণ হতে পারে। এবং অলরেডি তার বাবা ছিলেন, সম্রাট আকবর ছিলেন হচ্ছে উপমহাদেশের সব থেকে প্রভাবশালী, সব থেকে ক্ষমতাবান একজন সম্রাট। তো তার বাবার কাছ থেকে একটা বিশাল সাম্রাজ্য তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, এবং এই সাম্রাজ্যের স্থিতিশীলতা তার বাবাই সৃষ্টি করে দিয়েছে। পরবর্তী জেনারেশন সম্রাট জাহাঙ্গীর এসে একেবারে বিশাল সাম্রাজ্য হাতে পেয়ে গেছেন অলরেডি, এবং একটি স্থিতিশীল সাম্রাজ্য হাতে পাওয়ার কারণে তিনি তাকে নতুন ভাবে সাম্রাজ্য বিস্তারের নেশায় যুদ্ধ বিগ্রহ এসবের মধ্যে তাকে যেতে হয়নি। সুতরাং তিনি তার নিজস্ব চিন্তা, নিজস্ব শিল্প ভাবনা মন নিয়ে, এবং নিজে একজন শিল্পী, এই দিকগুলোতে তিনি সব থেকে বেশি, মানে শিল্প সাহিত্য সংস্কৃতির যে বিষয়টা, এখানে তিনি সব থেকে বেশি মনোনিবেশ করেন এবং পৃষ্ঠপোষকতা করেন। পৃষ্ঠপোষকতা হচ্ছে সব থেকে একটি বড় বিষয়, ঠিক আছে? মানে একজন শিল্পীকে যদি আপনি ঠিকমতো পৃষ্ঠপোষকতা না করেন, একটা শিল্পী গোষ্ঠী যারা একটি দেশের বা একটি সাম্রাজ্যের মধ্যে থাকে, তাদেরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা না করলে তারা তো না খেয়ে আর শিল্প চর্চা করতে পারে না। সুতরাং তাদের স্বাধীনতা দেওয়া এবং তাদেরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং এই পৃষ্ঠপোষকতাই শিল্পীকে শিল্পকর্ম সৃষ্টিতে অনুপ্রাণিত করে। এবং শিল্পী যখন স্বাধীনতা পায় তখন তিনি তার শিল্প চেতনা, তার মনের ভিতরের যে চিন্তা ভাবনা, সেটা তার শিল্পকর্মে প্রকাশ পায়, এবং শিল্পকর্মটি একটি অসাধারণ এবং সৃজনশীল শিল্পকর্মে পরিণত হয়। তো এইখানে সম্রাট জাহাঙ্গীর শিল্পীদেরকে দিয়েছিলেন স্বাধীনতা, শিল্পীদেরকে দরবার থেকে বের করে নিয়ে এসেছিলেন। জাস্ট দরবারই যে বিষয় সেগুলো ছিল জাস্ট দরবার কেন্দ্রিক, যে শিল্প চর্চার যে একটি দরবারি স্কুল যেটাকে বলা হয়, যে দরবারের মধ্যেই দরবারের অভ্যন্তরীণ বিষয়াসের যে চিত্রকর্ম অঙ্কন, পাণ্ডুলিপি চিত্রণ, এখান থেকে তিনি শিল্পীদেরকে বের করে নিয়ে আসলেন। এবং তিনি যেখানে যেতেন সেখানে শিল্পী সাথে নিয়ে যেতেন। চাক্ষুষ দৃশ্যগুলো অঙ্কনের জন্য শিল্পীদেরকে সব থেকে বেশি উৎসাহিত করতেন। তার মানে হচ্ছে আমি এখন একটি ঘোড়ার উপরে চড়ে আছি, দ্যাট মিনস আমি ঘোড়ার উপরে বসে আছি, আমাকে এইভাবে তুমি অঙ্কন করো। শিল্পীকে নির্দেশনা দিলেন, শিল্পী আঁকাআঁকি শুরু করলেন। আমি একটি চমৎকার দৃশ্য দেখছি, একটি টার্কি মুরগি দাঁড়ায় রয়েছে, এই মুরগিটাকে অঙ্কন করো, শিল্পী আঁকছেন। এই যে বিষয়গুলো শিল্পীকে দরবার থেকে বের করে নিয়ে এসে সাধারণ বিষয়বস্তু, যেমন হচ্ছে এখানে জীবজন্তু, প্রতিকৃতি, প্রাকৃতিক সিনারি, এবং বৃক্ষ লতা পাতা, এই সব ফুল, এবং তার জাহাঙ্গীরের নিজস্ব যে চিড়িয়াখানা বা জীবজন্তু সংগ্রহশালা ছিলেন, সেখানকার জীবজন্তুদের প্রতিকৃতি অঙ্কন, এই সব বিষয়ের মধ্যে শিল্পীদেরকে অন্তর্ভুক্ত করলেন। আর এইভাবেই শিল্পীরা পেল স্বাধীনতা, শিল্পীরা পেল উন্মুক্ত পরিবেশে শিল্প চর্চার স্থান, যার ফলে সুবর্ণ সময়টুকুই এই সময় শিল্পীরা এনজয় করতে পেরেছেন এবং শিল্পকে চরম পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। এতটুকু গল্প পরবর্তীতে বোর্ডে লিখছে।
সম্রাট জাহাঙ্গীর 1606 থেকে 1627 এই সময়টুকুর মধ্যে তিনি ক্ষমতায় ছিলেন এবং শিল্প সাধনায় এবং শিল্পীদের ক্ষেত্রে শিল্প পৃষ্ঠপোষকতায় তার সর্বোচ্চ চেষ্টাটুকু এবং সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করেছেন। আমরা এখন যে জিনিসটা দেখব যে এই সময়ের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটেছিল, শিল্পকে এই সময়ের এটা মিনিয়েচার বল লিখলে সব থেকে ভালো হবে। এক ছিল চিত্রায়ন, পাণ্ডুলিপি চিত্রায়ন। দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে এটাকে পাণ্ডুলিপি চিত্র বা মিনিয়েচার। প্রতিকৃতি অঙ্কন, আরেকটি হচ্ছে লতা পাতা সম্রাট জাহাঙ্গীরের সময়ে মিনিয়েচার বা আমরা যে মুঘল মিনিয়েচার নিয়ে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মুঘল মিনিয়েচারকে মোটামুটি তিনি তিনটি ক্যাটাগরির মধ্যে নিয়ে এসেছিলেন। প্রথমটি হচ্ছে পাণ্ডুলিপি চিত্রায়ন, দ্বিতীয়টি হচ্ছে প্রতিকৃতি অঙ্কন, থার্ড যে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, গাছ লতা পাতা ফুল, ন্যাচারাল যে গাছ লতা পাতা ফুল, এই সব বিষয়গুলোর মধ্যে একটি বিষয় ছিল। আর একটি বিষয় ছিল হচ্ছে প্রতিকৃতি অঙ্কন, প্রথমটি হচ্ছে পাণ্ডুলিপি চিত্রায়ন। তো এই পাণ্ডুলিপি চিত্রায়ন বিষয়টি টোটালটি হচ্ছে দরবার কেন্দ্রিক। লাইব্রেরি ভিত্তিক বা দরবার কেন্দ্রিক। মুঘলদের কিন্তু সমৃদ্ধশালী একটি লাইব্রেরি ছিল, আর এই লাইব্রেরিতে তারা পারস্য থেকে শুরু করে মোটামুটি তৈমুরি লং অথবা সাফাবির পারস্যের যে মিনিয়েচার পেন্টিং বা পাণ্ডুলিপিগুলো রয়েছে, তো এই বিভিন্ন জায়গা থেকে তারা সমৃদ্ধশালী অঙ্কিত পাণ্ডুলিপিগুলোকে সংগ্রহ করত। তার মানে এদের বাবর থেকেই মোটামুটি গুরুত্বপূর্ণ বই পুস্তক অঙ্কিত পাণ্ডুলিপি এইগুলো সংগ্রহের প্রতি তাদের একটা নেশা ছিল বা ঝোঁক ছিল। সুতরাং অনেক মানুষ দেখবেন যারা বই কিনতে ভালোবাসে, বই সংগ্রহ করতে ভালোবাসে। তো এই মুঘল সম্রাটরা ছিল সেই ধরনের মানুষ, এদের একটা বিশাল বড় সমৃদ্ধশালী এদের লাইব্রেরি ছিল, এবং এই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন কিন্তু মারা গেছেন। তো এই রকম তাদের একটি সমৃদ্ধশালী লাইব্রেরি, বই পুস্তক সংগ্রহ করতে তাদের গভীর ভালোবাসা। তো এই লাইব্রেরির মধ্যে যে পাণ্ডুলিপিগুলো তারা নিয়ে আসতেন পারস্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেগুলো ট্র্যাডিশন ছিল হচ্ছে পারস্য বৃহজাতীয় মিনিয়েচার পেন্টিং এর ট্র্যাডিশন, এই বৃহজাতীয় মিনিয়েচার পেন্টিং এর ট্র্যাডিশন গুলোকে অনুসরণ করতেই নির্দেশ দিয়েছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবর তিনি তার সময়ে যে দুইজন বিখ্যাত শিল্পী ছিলেন পারস্য, তাদের সাথে আমাদের স্থানীয় ভারতবর্ষের প্রায় 100-র উপরে, 150, আনুমানিক 150 শিল্পীকে তিনি যে তার দরবারে নিয়ে এসে চিত্রাঙ্কনের জন্য রাখলেন,
তো এই যে পারস্যের সাথে আমাদের স্থানীয় শৈলীর মিশ্রণ করলেন, কিন্তু সফলভাবে সেই কাজটা সফল হলো না। কারণ এখানে সম্রাট আকবরের তদারকির অভাব ছিল। তিনি যুদ্ধ বিগ্রহ বিভিন্ন সাম্রাজ্য বিস্তারের নেশায় এইসব কাজে ব্যস্ত থাকতেন। এখানে টোটালটাই চলছিল হচ্ছে পারস্য শিল্পীদের পরিচালনায়। স্থানীয় শিল্পীরা নিজেদের মতো করে এবং পারস্য শিল্পীদের নির্দেশনা অনুযায়ী কাজ করছিল। তো এই জায়গাটাতে গিয়ে জাস্ট এই জায়গাটাতে বাংলা বা আমাদের ভারতীয় শিল্পের সাথে পারস্য শিল্পের মিশ্রণের একটা সুযোগ করে দিলেন। পরবর্তীতে জাহাঙ্গীর এসে কি করলেন, এই পাণ্ডুলিপির চিত্রায়ন, শুধু দরবার ভিত্তিক পাণ্ডুলিপি অনুসরণ, পারস্য চিত্র শৈলীকে অনুকরণ করা, এই বিষয়টা থেকে শিল্পীদেরকে একটু ভিন্ন অন্যমুখী করে তুললেন বা একটু ভিন্ন ধারার দিকে নিয়ে আসার চেষ্টা করলেন। তিনি তাদেরকে দরবার কেন্দ্রিক বিষয় আশয়ের বাইরেও প্রতিকৃতি অঙ্কন এবং প্রাকৃতিক দৃশ্য, লতাপাতা, গাছ, ফুল, ফল, এই সবের চিত্র আঁকানোর দিকে আঁকানোর দিকে তাদেরকে একটু আকৃষ্ট করলেন। আর এই জন্য সম্রাট জাহাঙ্গীর যেখানে যেতেন সেখানে তিনি 2-4 জন চিত্রশিল্পীকে সাথে নিয়ে যেতেন। তো এটা ছিল পাণ্ডুলিপি চিত্রায়ন। এই সময়ের বিখ্যাত দুটি পাণ্ডুলিপি নিজামের খামসা, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এটা হবে না, তুজুকি জাহাঙ্গীর। স্যার, আকবরের চিত্র শিল্পকেন্দ্রিক শিল্পীর সংখ্যা কত? এটা 150 দেওয়া আছে, এক জায়গায় 150 দেওয়া আছে। আমার মনে হয় এই 150টাই গ্রহণযোগ্য। নিজামির খামসা এবং তুজুক ই জাহাঙ্গীরি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের জীবন আত্মরচিত সম্রাট জাহাঙ্গীরের আত্মরচিত। এখানে লিখে দিই আত্মরচিত গ্রন্থ। সম্রাট জাহাঙ্গীরের আত্মরচিত পাণ্ডুলিপি হচ্ছে তুজুক-ই-জাহাঙ্গীরি। ঠিক আছে, এখানে এই দুটি বিষয় একটু গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিজামির খামসা সম্রাট জাহাঙ্গীরের সময়ের পাণ্ডুলিপি এবং তুজুক-ই-জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের আত্মরচিত পাণ্ডুলিপি। মিনিয়েচারটা ছিলই মূলত হচ্ছে পাণ্ডুলিপি বা একটি ডায়েরি, যেটা একজন ব্যক্তির জীবন কেন্দ্রিক রচিত, তার জীবনের ঘটনা, তার জীবনের ইতিহাস বা তিনি তখন কি করছেন, ডেইলি লাইফের বিভিন্ন ঘটনাগুলো। তো এইগুলোই হচ্ছে সেই পাণ্ডুলিপি, একটি বই আকারে থাকতো। আর সেই বইয়ের একটি পৃষ্ঠার পর একটি পৃষ্ঠা অথবা ঘটনার সাথে সম্পৃক্ত চিত্রকর্মগুলোই শিল্পীরা আঁকতেন সেই বইয়ের পৃষ্ঠার মধ্যে। সুন্দরভাবে সেটাকে যে পৃষ্ঠার যে অংশটুকু ফাঁকা রাখা হতো সেখানে পৃষ্ঠার সাথে সামঞ্জস্য রেখে এবং ঘটনাবলীর সাথে বর্ণনামূলক ভাবে ওই চিত্রটা উপস্থাপন করা
এটা এক ধরনের আমরা যে বই পড়ে থাকি, বইয়ের একটা ইলাস্ট্রেশন, সেম জিনিসটাই, যেটা আমরা পাল পুঁথিচিত্রতেও দেখেছি। তবে এখানে যে যার পাণ্ডুলিপি, তার ঘটনা বা তার জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ঘটনার চিত্র অঙ্কিত থাকে। ষোলোশো 5 থেকে 1627। হ্যাঁ, 1605 থেকে 1627 বলতে 1605-এ তার বাবার মৃত্যু হয় এবং 1606-এ তিনি বসেছেন। অনেক জায়গায় 5 থাকে, অনেক জায়গায় 6 থাকে, ঠিক আছে। তো পরের বছরটাকে ধরবো না, আমরা 1605টাই ধরবো। যদি বইয়ে 1605 থাকে তাহলে 1605 দেবেন, 1605 দেবেন। আপনাদের কনফিউশনে আর যাওয়ার দরকার নেই। আকবরের মৃত্যুর বছরই 1605 থেকে 1627। ঠিক আছে, আপনি হয়তো আপনার উত্তর পেয়েছেন, ঋতুমণি রাজ। বড় করে লিখেন, হয়তোবা চিনতে পারছেন না, এর থেকে আর বড় লিখলে বোর্ডের অল্প লিখলে ভরে যাবে। আমরা এখন একটু আলোচনা করি পাণ্ডুলিপি। এবার প্রতিকৃতি অঙ্কন, এই প্রতিকৃতি অঙ্কন, এই যে বিষয়টা, এই প্রতিকৃতি অঙ্কন পাণ্ডুলিপি থেকে কিন্তু অলরেডি তারা বের হয়ে আসতেছে। পাণ্ডুলিপির যে চিত্রকর্মের মধ্যে জাস্ট পারস্য যে ধারার বিষয়গুলো ছিল, সেগুলো থেকে অলরেডি বের হয়ে আসতেছে, নিজস্ব একটা ধারার মধ্যে চলে এসছে। জাস্ট মুঘল এখন নিজস্ব একটা ধারা, এবং মুঘলের সর্বোচ্চ শ্রেষ্ঠ সময়টা চলছে জাহাঙ্গীরের সময়ে, ঠিক আছে। এখানে মুঘলরা সব থেকে বেশি প্রতিকৃতি অঙ্কন করেছে। এই প্রতিকৃতি অঙ্কনটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সম্রাটের প্রতিকৃতি, এটা একটা হলো সম্রাটের প্রতিকৃতি অঙ্কন হয়। গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী, সাধু, সন্ন্যাসী সাধুদের প্রতিকৃতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রতিকৃতি, সম্রাটের নিজের প্রতিকৃতি, জীবজন্তুর প্রতিকৃতি, সাধু সন্ন্যাসীদের প্রতিকৃতি। আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে আহ দরবারের মহিলাদের প্রতিকৃতি, আরেকটি হচ্ছে এখানে মহিলাদের সাথে
নর্তকী। এবং আরেকটি বিষয় হলো যে রাজকুমারীদের প্রতিকৃতি। তো প্রতিকৃতি, বিভিন্ন ধরনের প্রতিকৃতি বা বিভিন্ন আহ, বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে হচ্ছে এক নম্বরে সম্রাট নিজের প্রতিকৃতি অঙ্কন করাতেন। তারপর হচ্ছে দরবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, তাদের প্রতিকৃতি। অ্যানিমালস পোর্ট্রেট যেটা, সেটা হচ্ছে অ্যানিমাল পোর্ট্রেটের মধ্যে হচ্ছে, এটা লিখে দিব একটু আপনাদেরকে পরবর্তীতে, সাধু সন্ন্যাসীদের প্রতিকৃতি রাজ্যের মধ্যে, দরবারের মহিলা অথবা নর্তকীদের প্রতিকৃতি, এবং রাজ দরবারের রাজকুমারীদের প্রতিকৃতি। এটা খুবই অল্প হয়েছে রাজকুমারীদের প্রতিকৃতি, কারণ অন্দরমহলের প্রতিকৃতি নিতে গেলে অন্দরমহলের সেই রকম ভাবে মুঘল সম্রাটের যারা অন্দরমহলে ছিলেন তাদের কি স্কিন প্রবলেম কেন? এরকম আসতেছে কেন? আমি ওঠে যাব এখানে আসছি সেটা